পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে, তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? দর্শক, আজকে এই কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করে হবে? ওই যে বললেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই হবে, সকলের চাকরি হয়ে যাবে, কিন্তু কি করে হবে? সবার চাকরি কি করে নিশ্চিত হবে? কোন কোন পথে হবে কি ভেবে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? উনি তো বললেন প্ল্যান এ, বি, সি, ডি একেবারে শেষ পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করে সম্ভব? সবার চাকরি নিশ্চিত, এটা কি করে সম্ভব? এখন যদি নতুন করে পরীক্ষার ব্যাপারটা হয়ে থাকে, যারা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন তারা সবাই কি ওই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে চাকরি পাবেন? তো মানে কোন পদ্ধতির কথা ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এতটা নিশ্চিতভাবে বলছেন যে সবার চাকরি হয়ে যাবে? কোন পথে, কি মানে কোন প্ল্যানটা? এ, বি, সি, ডি কোনটা? দর্শক বলুন তো দেখি আপনাদের কি মনে হয়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে আমি দেখছি যে সুপ্রিম কোর্টে একটা নাকি যাওয়া হয়েছে, এটা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরি থাক যোগ্যদের, সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ। নিচে লেখা, এসএসসি রায়ের মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার আবেদন করে তারা জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরিহারাদের কাজ চালানোর অনুমতি দেওয়া হোক। তার মানে চলতি শিক্ষাবর্ষ মানে এই বছরটা মানে টাইম নেওয়া হচ্ছে, এই বছরটা টাইম নেওয়া হচ্ছে। আবার তার আগে লেখা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। আর যিনি এসএসসির পদে রয়েছেন তিনি তো বলেই দিয়েছেন যে 3 মাসে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি মানে কোন মানে ভাবনা ভেবে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? পরীক্ষা প্রসেসে হলে সেখানে তো যারা সেবার পরীক্ষা দিয়েছেন তারাও তো পরীক্ষাতে বসবেন। একটা কথা বলা হয়েছে যে মানে যারা আর কি চাকরি করছিলেন তাদের যে বয়সের যে ঊর্ধ্বসীমা সেটাকে বাড়াতে বলা হয়েছে, কারণ চাকরিতে বসতে গেলে একটা বয়সের একটা লিমিট আছে, সেই লিমিটটা অনেকের ক্রস করে গেছে। তাদেরকে মানে তাদেরকেও চাকরির পরীক্ষাতে বসতে দেওয়ার জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়াতে বলা হয়েছে, একটা স্পেশাল ব্যবস্থা। সে ঠিক আছে, কিন্তু বসলে কি তারা সব পরীক্ষাতে পাশ করে যাবেন, সবার চাকরি হয়ে যাবে? কারণ আরও তো অনেকে পরীক্ষা দেবেন, তো ফলে সকলেই যে চাকরি পাবেন ওই প্রসেসে যারা চাকরি করছিলেন। এবং দেখুন 26,000-এর মধ্যে ওই 6-7 হাজার এখনও পর্যন্ত চিহ্নিত অযোগ্য বলা হচ্ছে, কিন্তু বাকি যে সংখ্যাটা 18-19-এর মতো, সেটাও তো নিশ্চিত হওয়া যাচ্ছে না যে সবাই যোগ্য। মানে এই 7,000-কে অযোগ্য হিসেবে চিহ্নিত করা গেছে, কিন্তু বাকি যে সেকশনটা সেটা সবাই
যোগ্য বলা যাচ্ছে না, যেমন যেমন সবাইকে অযোগ্য বলা যাচ্ছে না, তেমনি যোগ্যও বলা যাচ্ছে না। ওটা হচ্ছে ধোঁয়াশা। মানে ওদেরকে বাছাই পর্ব করতে গেলে আরও অনেক কিছু মানে ডকুমেন্টের প্রয়োজন ছিল, কিন্তু সে তো রাখা হয়নি, সে তো পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি মিরর ইমেজ ওই মার্কশিটের সেটাও রাখা হয়নি, ইচ্ছা করেই রাখা হয়নি, সেটা বুঝতেই পারছেন আপনারা। তো ফলে ওই 7,000 বাদ দিয়ে 26,000-এর মধ্যে বাকি যে অংশটা সবাই তো যোগ্য না, কিন্তু যেহেতু আলাদা করা যায়নি ফলে ওদের মধ্যে কত কি অযোগ্য সেটাও বলা যাচ্ছে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য, সবার চাকরি হয়ে যাবে, মানে এই অংশের বিশেষ করে ওই 7,000 বাদ দিয়ে সবার চাকরি হয়ে যাবে, নাহলে উনি কী করেই বাবা বাঁচবেন। উনি আবার বলেছেন একে সুপ্রিম কোর্টকে লিস্ট দিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্ট আর কী করে লিস্ট দেবে? আপনারা আপনাদের এসএসসি যা দিচ্ছে তার ভিত্তিতেই তো চলছে বিষয়টা। কিছু লিস্ট বের করেছে সিবিআই, তো যা হয়েছে তার এটা। এখন প্রশ্ন হচ্ছে যে যাদেরকে আমি জানি না কী করে যোগ্য ওনারা আলাদা করে বাঁচবেন, আর যদি সবাইকেই ওই মানে 7,000 যে লিস্টেড দাগি তার বাইরে সবাইকে যদি চাকরিতে নিয়োগ করতে হয়, তো কী প্রসেস আছে যে সবাইকে চাকরি একবার নিশ্চিত করে দেওয়া যাবে? কী প্রসেস, এটা ভাবতে হবে দর্শক। কী এমন প্রসেস? এমনি নর্মাল পরীক্ষা সিস্টেমে এলে সবাই চাকরি পাবেন এটা কিন্তু নিশ্চিত হওয়া সম্ভব না, কোনো দিন বলা যাবে না। কারণ অনেক দিন পরীক্ষা দিয়েছেন, সবাই এখনও সেই মেরিট নিয়ে পরীক্ষা দিতে পারবেন এটা বিশ্বাস করা যাবে না। এবং যারা চাকরি হারা হয়েছেন তারাও বলছেন যে আমরা তো ওরকম পরীক্ষা দিয়ে পাস করতে পারবো না, এখন কী করে পরীক্ষা দিয়ে পাস করবো, আমরা মানে পরীক্ষা প্রসেসেই যাব না, এটাও তারা বলেছেন আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো তাই বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে এসব বলছেন প্ল্যান A B C D করে সব, তো উনি তাহলে কী ভেবে রেখেছেন? আমি দর্শক যেটা কোথাও মনে করছি, যদি মনে হয় রাজ্যের সরকার যদি মনে করে যে প্রত্যেককে চাকরিতে রাখবো এবং পার্মানেন্ট স্থায়ী হিসেবে প্রত্যেককে রাখবো, চুক্তিভিত্তিক না, চুক্তিভিত্তিক হলে তো স্কুলের মাধ্যমে নিয়ে নেবে, যেটা এখন ওই ভলেন্টিয়ার ব্যাপারটা বলা হয়েছে সেটা তো নিয়ে নেবে, চুক্তিভিত্তিক। যদি সত্যিই সদিচ্ছা থাকে যে যারা যারা চাকরিটা করছিল তার প্রত্যেককেই আমরা রাখবো চাকরিতে, তাহলে আমি তো বলবো একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে এসএসসি তুলে দেওয়া। এসএসসি তুলে দেওয়া, তারপরে কী করে হবে? তারপরে যেটা হবে, যেটা আগের নিয়মে হতো একটা সময়ে, ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ। ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হতো, আপনারা দেখেছেন ম্যানেজিং কমিটি, স্কুল ইনস্টিটিউশনের যে ম্যানেজিং কমিটি তারা ইন্টারভিউ করতো ইত্যাদি করতো, তাদের মাধ্যমে নিয়োগ হতো বা তারা সুপারিশ করতো, সেই মতো করে নিয়োগ হতো। তো তার মানে ওটা ছাড়া আর কি পথ খোলা আছে? তাহলে কি এটাই ভেবে রেখেছেন নাকি যে এসএসসি এবার তুলে দেব নিজেকে বাঁচাতে? ওই পথেই কি ভাবনা? না হলে আর স্থায়ী চাকরি নিয়োগ এবং সকলকে, সেটা আর কি পথ খোলা আছে? এটাতে মানে ম্যানেজিং কমিটির মাধ্যমে সকলকে নেওয়ার একটা ব্যাপার আছে, কারণ ওনারা তো লিস্ট দিয়ে দেবেন কোন স্কুলে কারা যাবেন, সে তো ম্যানিপুলেট করে দেওয়া হয়। ম্যানেজিং কমিটির যারা থাকবেন তাদেরকে বলে দেওয়া হবে যে এই লোক যাবেন, যতজনই যান সঙ্গে যতজনই যান কিন্তু এই লোককে নিতে হবে। এরকম ম্যানিপুলেশন তো কোনো ব্যাপারই না এদের কাছে। তো ম্যানেজিং কমিটি থেকে ওই রকম সিলেক্টেড হয়ে সুপারিশ আসবে, তারপর নিয়োগ করে নেবে। সেটাতে স্থায়ী নিয়োগের একটা ব্যাপার থাকতে পারে। আগে এইভাবেই নিয়োগটা হতো, কিন্তু ওখানে প্রচুর দুর্নীতি হতো, স্বজন পোষণ হতো। এলাকার ম্যানেজিং কমিটি যাচ্ছে তাই করে নিয়োগ করতো। সেই জন্যই তো স্বচ্ছতার জন্যই তো এসএসসি গঠন হয়েছিল। নিয়োগের স্বচ্ছতা আনার জন্যই তো, মানে একটা সময় এত করাপশন হতো, আর এদেরকে ছেড়ে দিলে তো পুরো লুটে নেবে, লুটে তো ম্যানেজিং কমিটির হাতে ছেড়ে দিলে পুরোপুরি লুটে। এসএসসির মতো কে কবজা করে নিচ্ছে, এসএসসির মতো জায়গা থেকে করাপশন, আলাদা অফিস তৈরি করে নিয়োগ। আর ম্যানেজিং কমিটি মানে তো বাপ রে বাপ। এখন ছোট ছোট যে নিয়োগগুলো হয় ম্যানেজিং কমিটি বা ওই লোকাল নেতারা, মানে যারা আছেন দায়িত্বে জনপ্রতিনিধি, তারা যে নিয়োগগুলো করেন, একটাও স্বচ্ছতার মাধ্যমে হয়? যেখানে টেম্পোরারি বা অন্য নিয়োগগুলো হয় না, একটাও হয় স্বচ্ছতার মাধ্যমে। আর সেখানে স্থায়ী চাকরি হবে, স্কুলের স্বচ্ছ হবে, নিয়োগ হবে, মানে যাচ্ছে তাই হবে। তো এখন সে যাচ্ছে তাই হবে তারপরে, কিন্তু আপাতভাবে নিজেকে বাঁচানোর জন্য ওটা একটা রাস্তা হতে পারে যে এসএসসি তুলে দাও, আমরা কোনো একটা কারণ দেখানো হবে, এসএসসি দুর্নীতি হচ্ছে, আমরা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ করব।
তো বলে টলে এবার ওই স্কুল শিক্ষা দপ্তরকে বলে টলে এবার তার জন্য হুট করে করা যাবে না, কিন্তু এর প্রসেস আছে, আইনি প্রসেস আছে, সেগুলোকে মেনটেন করে করতে হবে। আজ বললেই কাল সেটা চালু করাও যাবে না, কিন্তু চাইলে এখন সরকার যদি ওই পথে হাঁটে এবং লম্বা একটা সময়ও নেওয়া হচ্ছে না, চলতি শিক্ষাবর্ষ পুরোটা ছেড়ে দিন, সুপ্রিম কোর্টকে বলা যে পুরোটা ছেড়ে দিন, আমরা যেন স্কুল চালাতে পারি যতক্ষণ না নিয়োগ পর্ব সম্পন্ন হচ্ছে। ফলে সময়টাও কিন্তু লম্বা নিয়ে নেওয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষ এই বছরটা পুরো, সবে তো এখন কি মাস চলছে, এপ্রিল চলছে। তো তাই বলছি, তাহলে কি এরকম ভাবনাও কাজ করছে? এসএসসি তুলে দিয়ে, এসএসসির ঝাঁপ বন্ধ করে দিয়ে এবার ম্যানেজিং কমিটি সিস্টেমে নিয়োগ করব, তাহলে লিস্ট পাঠিয়ে দেবো, সেই মতো করে সবার নিয়োগ হয়ে যাবে। কারণ পরীক্ষার সিস্টেমে নিয়োগ করতে গেলে সকলকে নিয়োগ করা সম্ভব না যদি সেখানে স্বচ্ছতা মেনটেন করে করতে হয়। আর এখানে স্বচ্ছতা মেনটেন কি, এখানে বলবো ওই তো ম্যানেজিং কমিটি সুপারিশ করেছে, হ্যাঁ সেরকম ইন্টারভিউ হয়েছে, ওরাই করেছে, এখানে আর কিছু বলার জায়গা নেই। কোর্টকে বলবে আমরা তো পুরোপুরি নতুন নিয়মে করেছি, এসএসসির এরকম দুর্নীতি হয়েছে, সেই এসএসসিকে আমরা করে দিচ্ছি, দিয়ে নতুন সিস্টেমে করেছি। আমি দর্শক ভাবছি যে ওটাই একমাত্র রাস্তা। আমি জানি না ওটাও ভাবনার মধ্যে আছে কিনা। যদি সেটা হয় আরও ব্লান্ডার হবে আর কি, আরও সব সর্বনাশ হতে চলেছে। তার মানে তার পরবর্তী নিয়োগ পর্ব যেগুলো চলবে, আর যোগ্যরা কেউ চাকরি পাবেন না। আর নতুন সিস্টেমে যদি ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পর্ব ফের নতুন করে শুরু করা হয়, যোগ্যরা আর কেউ চাকরি পাবেন না, কেউ পুরো লুটে যাবে। মানে যদি এই সরকারটা থাকে তবে এটা বলতে পারি। এই সরকার চলে গেলে তো অনেকভাবে নতুনভাবে বাংলা শুরু হবে, নতুনভাবে বাংলাকে গড়তে হবে, তখন হয়তো অন্য প্রসেস হবে। কিন্তু যদি এই সরকার আবার টিকে যায় 26-এ, আমার তো মনে হয় শুধু সর্বনাশ না, সাড়ে সর্বনাশ। এই আবার এসএসসি তুলে দিয়ে নিজেদের পিঠ বাঁচানো হবে, এরকম করে সকলকে নিয়োগ। আসলে বুঝতে তো পারছেন উনি কেন সকলকে নিয়োগের ব্যাপারে এতটা, সকল বলতে কি অযোগ্যদেরকেও নিয়োগের ব্যাপারটা, এবং বলেছেন আমার কিছু করার থাকবে না এই ডিপার্টমেন্টে, মানে অন্য ডিপার্টমেন্টে নিয়োগের। আসলে এই যে যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের ক্ষেত্রে তো মনে হচ্ছে এসএসসিতে নতুন করে, মানে স্কুলের এই সার্ভিসে নতুন করে অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু অন্যদিকে তারা চাকরি করতে পারবেন না, সেরকম তো মনে হয় বলা হয়নি সুপ্রিম কোর্টের অর্ডারে। সেরকম বলা হয়েছে কি? হয়তো সেই জন্যেই উনি আইনের ফাঁক খুঁজছেন। উনি বারবার বলছেন যেমন আইন আছে, আইনের অমক তমক আছে বলে রাস্তা খুঁজছেন। উনি কিন্তু আজকে বলেছেন অযোগ্যদের ব্যাপারে যে যদি তারা অযোগ্য জানা যায়, আমি আগে তদন্ত করে দেখবো, সেটাও বলেছেন। তো জানা গেলে তাহলে হয়তো আমি কিছু করতে পারবো না এই ডিপার্টমেন্টে, এরকম শব্দ বলেছেন। ভালো করে শুনবেন, আমি শুনিয়েছি আগের ভিডিওতে, আজকে যে ভিডিও করেছি প্রথম ভিডিওটা এটা নিয়ে। তার মানে ওনার ভাবনা তার সঙ্গে বসবো বলেছে, তার ওনার ভাবনা অন্য ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেওয়া। আর অন্য ডিপার্টমেন্টে এইরকম তো অনেক জায়গায় ঢোকানো যায়। ফলে অযোগ্যদের চাকরি যাতে কোনোভাবে না একেবারে চলে যায় সেটা উনি চাইবেন না। ব্যাপার আছে, বুঝতে পারছেন যারা অযোগ্য চাকরি পেয়েছেন, টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, ওদের চাকরি চলে গেলে বুঝতে পারছেন না কি হবে। তবে আবার টাকা ফেরতের কথাটা কিন্তু বলা আছে। এখন সেটা তো উনি আবার প্রথম দিনে ব্যাখ্যা দিয়েছেন, টাকা ফেরতের কথা কোনো বলা নেই। এবার টাকা ফেরতের ব্যাপারটা কী করে ম্যানেজ করবেন, সবই করবেন। চাকরি পাইয়ে দিয়ে আবার নিয়ে আবার ঘুরপথে দেওয়ার কি জানি, ওয়েলফেয়ার ফান্ড দিয়ে কিছু করে দেবেন কিনা। আইনকে এতটাই মিসইউজ করছেন ওনারা, সে তো আপনারা দেখছেন। ফলে এসব চলবে। তবে একটা কথা বলতে পারি, এগুলো সব হবে চালাকি। যেগুলো বলছি এগুলো সব হবে চালাকি, কিন্তু একটা সময় পরে ধরা পড়বেই। এই যে জালে জড়াচ্ছেন, এটাও তো ভাবেনি এরকম রেজাল্ট রায় এসে যাবে। এলো তো অনেকদিন পরে হলেও এলো, অনেক চেষ্টা করেছেন, এলো। সুতরাং ওই যে ভাবনাগুলো ভেবে এগোচ্ছেন, ওটা নিয়েও যে মামলা হবে না সেটা না। আপনি ম্যানেজিং কমিটি তৈরি করে সকলকে একসঙ্গে একইভাবে নিয়ে নিলেন, যারা আরও থাকবেন কম্পিটিশনে তারা চান্স পাবেন না, মামলা হবে না? মামলা তখনও হবে। ফলে আপনার বাঁচার রাস্তা নেই, হাঁকপাক করছেন, শুধু আইনের ফাঁক খুঁজছেন। দেখা যাক কতদূর আপনি যেতে পারেন। আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আজ না হয় কাল, না হয় পরশু, ক্ষমতায় থাকাকালীন বা ক্ষমতায় থাকার পর যদি আপনি বেঁচে থাকেন, আপনাকে জেলের মুখ দেখতেই হবে। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, আপনাদের বলুন তো আর কি আস্থা আছে। আমার তো এটাই মাথায় ঢুকছে, তাহলে কি এসএসসি তুলে দেওয়ার প্ল্যান করছেন নিজেকে বাঁচানোর জন্যে, যাতে করে সকলকে নিজেদের ইচ্ছা মতো করে নিয়োগটা করা যায়?
বলবেন আপনাদের মনে যদি অন্য কোনো ভাবনা থাকে বা অন্য কোনো রাস্তা যদি আপনাদের মনে এসে থাকে, অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।